ভাইয়া চলো ঘুরতে যাই। খেয়ে দিয়ে কাজ নেই নাকি? সামনে অ্যাডমিশন না, ওইটার জন্য পড়তে বস যা। প্লিজ ভাইয়া, এখনো অনেক সময় বাকি, নিয়ে চলো না। ভাবিও যেতে চাচ্ছে। রিমির কথা শুনে রনি চোখ তুলে তাকায়। রিমি বলেছে তোকে নাকি নিজে বানিয়ে বলছিস? না, ভাবি বলেছে তো, জিজ্ঞাসা করো তুমি। রনি বোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গলা ছেড়ে রিমিকে ডাকে। রনির ডাকে রিমি তাড়াতাড়ি রুমে আসে। হ্যাঁ কি বলবেন, তাড়াতাড়ি বলুন। রান্না বসানো, তরকারি পুড়ে যাবে। তুমি নাকি ঘুরতে যেতে চেয়েছো? আমি কখন? বলেই মেহুর দিকে তাকাতে মেহু ইশারায় রিমিকে হ্যাঁ বলতে বলে। সেটা দেখে রিমি নিজেকে শুধরে নিয়ে বলে, ও হ্যাঁ তো যাবো তো। কখন নিয়ে যাবেন? রনি এদের দুজনের কাহিনী স্পষ্ট বুঝতে পারে। তার ফাজিল বোন যে রিমিকেও হাত করে নিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সে মৃদু শ্বাস ফেলে বলে, আজকে সময় হবে না, কালকে নিয়ে যাব। মেহু খুশিতে লাফিয়ে ওঠে। সে ছোট থাকতে মাঝে মাঝে রনি তাকে নিয়ে বাইরে বের হতো। আশেপাশে ঘুরে পার্কে ঘুরিয়ে নিয়ে আসতো। মেহুর এই ঘোরাঘুরি করার প্রতি আকর্ষণটা তৈরি করেছে রনি। কিন্তু বড় হওয়ার পর রনি আর তাকে একাকী কোথাও নিয়ে যায়নি। আজকালকার দিনে দুটো ছেলে মেয়েকে একসাথে দেখলেই মানুষ উল্টাপাল্টা ভাবনা ভেবে বসে। আর মেহু ছোট থাকাকালীন প্রায় ঘুরতে গেলে ভাইয়ের হাত ধরে ঘুরতো। মানুষের চোখে তাই ব্যাপারটা আরো বেশি পড়তো। এখন ভাই বোন একসাথে কোথাও বের হয়েও শান্তি পায় না। মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। তাই হঠাৎ করেই মেহুর ঘোরাঘুরিতে বাধা পড়ে। ঘোরাঘুরিতে তার আগ্রহ এতে আরো বেড়ে যায়, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। এখন রনির বিয়ের পরে ঘোরাঘুরির ব্যাপারটা কিছুটা ঠিক হয়েছে। এখন কোথাও গেলে রিমিও সাথে থাকে। তাই রনি আর বাধা দেয় না, দুজনকে নিয়ে একসাথেই বের হয়। সেই কখন থেকে রিমি মুখ ফুলিয়ে বসে আছে। রনিকে কয়েকবার অনুরোধ করেও সে মানাতে না পেরে মুখ ফুলিয়ে বসে আছে। অপরদিকে রনি তাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নেওয়ার জন্য। কিছুদিনের মাঝেই ঈদ চলে আসছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে ঈদের সময়টা তারা গ্রামের বাড়িতে পার করবে। তবে রিয়াজুল হকের ছুটি একদম অল্প কয়েকদিনের। তাই তিনি ঈদের আগে আগে বাড়িতে গিয়ে হাজির হবেন। আর রনিও তাই এখনই যাবে না, তার অনেক কাজ আছে। রিমি বলেছিল যাতে রনিও তাদের সাথেই যায়। তাদের পরিবারে যাচ্ছে, সেখানে কত মানুষ। তার অতীতটা সে ধরে রাখতে পারবে তো? এসব নিয়ে সে অনেক টেনশনে থাকে। তবে রনি ব্যাপারটাকে একদমই পাত্তা দেয় না, কারণ মা সাথে থাকবে। তাই তিনিও সব সামলে নিতে পারবেন। তাই রনি না গিয়ে মা বোন বউকে গাড়িতে তুলে দিয়ে আসবে। তারপর ঈদের আগে আগে তারা বাবা ছেলে পৌঁছে যাবে। শুনুন না, আমি যদি কোনো ভুল করে ফেলি সেখানে গিয়ে? কেমন ভুল? মানে সবাই যদি আমার অতীত জেনে ফেলে, তবে কি আপনিও আমায় ছেড়ে দেবেন? আমি ছেড়ে দিলে তোমার যাওয়ার কোনো জায়গা আছে? রিমি মাথা নাড়িয়ে না জানায়। রনি এতে একটু দুষ্টুমি করে হেসে বলে, তবে তাড়াতাড়ি থাকার জায়গা খুঁজে নাও, নয়তো পরে সময়টাও পাবে না। রিমির মুখ কালো হয়ে যায়। সে হঠাৎই বিছানা ছেড়ে নেমে চুপচাপ রনির বুকে মাথা রেখে দাঁড়ায়। নিলাম জায়গা খুঁজে, এটাই আমার স্থান। এটা ছেড়ে আমি কোথাও যাব না। কেউ আমায় সরাতে পারবে না এখান থেকে। রনি মুচকি হেসে রিমির পিঠে হাত রেখে তাকে বুকের সাথে শক্ত করে ধরে রাখে। নিজের অধিকার বুঝে নিতে শিখে ফেলেছ? তবে আপনি তো শিখিয়েছেন আমায়। এমন টুকটাক কথা বলার এক পর্যায়ে হঠাৎ রিমি প্রশ্ন করে, লিলি আপু কেমন আছে? আপনার সাথে দেখা হয়? হঠাৎ লিলির খবর নিচ্ছ যে? একটা সত্যি কথা বলি। একটা কেন, সত্যি কথা বেশি বেশি বলা ভালো। তোমার যত ইচ্ছে সত্যি কথা বলতে পারো। মজা করছেন আমার সাথে? আমার কিন্তু মনটা খারাপ। আচ্ছা করলাম না মজা, কি বলবে বলো। আমি ভয় পাচ্ছি। কেন? কলেজে আমাদের সাথে একটা মেয়ে পড়তো। ওর একটা বয়ফ্রেন্ড ছিল, এখন নেই। কারণ ছেলেটা তার আগের প্রেমিকার কাছে চলে গেছে। আমাকে তুমি সন্দেহ করছো? না, তবে লিলি আপুকে করছি। নাটক সিরিয়ালে কুটনিগুলো অনেক বেশি খারাপ হয়, সহজে নায়কের পিছু ছাড়তে চায় না। আমাকে নায়ক বলছো? তবে তো তুমি নায়িকা হবে। তাহলে সমস্যা নেই, কারণ আপনার পাশে আমি শুধু আমাকেই চাই। আর কোনো সমস্যা মোকাবেলা করার মতো সাহস আর আমার নেই। আমি পুরোপুরি আপনার উপর নির্ভরশীল হয়ে গেছি। বিশ্বাস করা একটু কষ্টজনক, তবে সত্যি বলতে লিলির পরিবর্তন চোখে পড়ার মতো। ও আর আমার সাথে এসব নিয়ে কোনো কথাই বলেনি। যতটুকু কথা হয়েছে সাধারণ ফ্রেন্ডের মতোই আমাদের কথা হয়েছে। আশা করছি এসব নিয়ে লিলি আর কোনো ঝামেলা করবে না। আমি বিশ্বাস করি আপনাকে, শুধু বিশ্বাস, আর কিছু না। ভালোবাসি আমিও। রনি রিমিকে রেখে কাবার্ডের ডয়ার থেকে একটা বক্স বের করে রিমিকে দেয়। রিমি নেড়েচেড়ে বুঝতে পারে না কি আছে ভেতরে, কারণ বক্সটা সুন্দর করে গিফট কাগজে মোড়ানো ছিল। রনির ইশারায় বক্সটা খুলতেই সেখানে একটা স্মার্টফোন দেখতে পায়। রিমি ফোন হাতে অবাক হয়ে তাকায়। আমার জন্য? না, আমার জীবনের সত্যিকার নায়িকার জন্য। কিন্তু আমার তো এটা দরকার নেই, আমি তো চালাতেও পারি না। আমার দরকার ছিল। চিন্তা করো না, ধীরে ধীরে ব্যবহার করা শিখে যাবে। বাইরে থাকলে তোমার সাথে কথা বলা হয় না। আম্মু বা মেহুকে বলে তোমার সাথে কথা বলতে হয়, যেটা চাওয়া লজ্জাজনক ব্যাপার। তাই তোমার জন্য কিনে এনেছি এটা। অনেক টাকা লেগেছে তো। বাটন ফোন দিলেও তো পারতেন। আজকালকার দিনে বাটন ফোনের তেমন চল নেই। তাছাড়া সম্পূর্ণ আমার টাকায় তোমাকে উপহার দিলাম। গ্রহণ করো প্লিজ। সাদরে গ্রহণ করলাম। তারপর রনি ফোনে সিম ইনসার্ট করে টুকটাক বেসিক জিনিস শিখিয়ে দেয়। তাছাড়া রনির ফোন মাঝে মাঝে রিমি দেখেছে, তাই শিখতে বেশি সমস্যা হয় না। গত 1 বছরে রনি লিলির বাবার অফিসে যেমন চাকরি করেছে সে অনুযায়ী বেতনও পেয়েছে। এটা তার কাজের পারিশ্রমিক ছিল।
সে বেতন থেকে টুকটাক টাকা জমিয়ে নিজের কাছে থাকা টাকা নিয়ে ফোনটা কিনেছে। তাছাড়া নিজের উপার্জনে সে পরিবারের সবাইকে টুকটাক শপিং করে দিয়েছিল নিজের সাধ্যমতো। এটা তার এক প্রকার স্বপ্ন ছিল, সেটাই পূরণ করেছে। সকালের শেষের দিকে রনি তাদের বাসার গাড়ি করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। তারা বাবা ছেলে কিছুদিনের মধ্যেই যাবে। রনির না যাওয়ার পেছনের অন্যতম কারণ তার বাবা। প্রতিবার গ্রামে যাওয়া হলে, বাবার ছুটি হলে সবাই একসাথে যেত, কিন্তু এবার বেশ অনেকদিন পর গ্রামে যাওয়া হচ্ছে, কিন্তু বাবার ছুটি হয়নি এখনো, তাই বাবার জন্যই মূলত রনি থেকে গেল। পরিবার ছাড়া একা থাকতে এই লোকটারও তো কষ্ট হবে, আর রনি তার বাবার কষ্ট সহ্য করতে পারে না। তাই তো বাবার কথায় সে রিমিকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। এখন তো বুঝতে পারে মা বাবা সন্তানের জন্য যা করে তা অবশ্যই ভালোর জন্যই করে। তাই তো আজ সে এত ভালো লক্ষ্মী একটা জীবনসঙ্গী পেয়েছে। অনেকদিন পর আজ রনি রান্নাঘরে প্রবেশ করলো। ফ্ল্যাটে থাকলে সে টুকটাক রান্না করত, এখন হয়তো বেশি আরাম পেয়ে সব ভুলে বসেছে। বাবার সাথে কথা হয়েছে ঘণ্টাখানিকের মাঝেই তিনি চলে আসবে। তাই রনি গিয়ে রাতের খাবারের ব্যবস্থা করতে থাকে। ভাত বসিয়ে তরকারি রান্নারও প্রস্তুতি নিতে থাকে। আগে আলাদা থাকলে সে নিজের মতো করে রান্না করত। নিজের রান্না যেমনই হোক খেতে সমস্যা হয় না, কোনো কিছু সঠিক পরিমাপ তার জানা নেই, তাই নিজে যা পেরেছে তেমনই রান্না করেছে। রাতে রিয়াজুল হক আসলে বাবার সাথে টুকটাক কথা বলে খেতে আসে দুজনে। খেতে বসে তরকারির অবস্থা দেখে রিয়াজুল হক অবাক হয়, পাশাপাশি হাসিও পায়। সবজি একটারও সাইজের ঠিক নেই, এবড়ো থেবড়ো করে কেটেছে। হলুদের পরিমাণ কম হওয়ায় তরকারি কালচে বর্ণ ধারণ করেছে। তবুও তিনি চুপচাপ খেতে বসেন। তবে খাবার মুখে নিতেই বুঝতে পারেন তরকারিতে লবণের পরিমাণও কম হয়েছে, ভাতও আবার বেশি সিদ্ধ হয়ে গেছে। রনি নিজেও খাবার মুখে দিয়ে থ মেরে বসে থাকে। নিজের রান্নার তিরস্কার না করে পারে না, এত বাজে রান্না সে কিভাবে করলো। বাবার দিকে তাকিয়ে দেখে তিনিও তার দিকেই তাকিয়ে আছে। একসময় দুজনেই হেসে ফেলে, তারপর সেই খাবারই তারা কোনো রকমে খেয়ে শেষ করে। তাছাড়া আর তো কোনো উপায় নেই। তবে ক্ষুধা পেটে থাকায় স্বাদের দিকটা মাথাতেই আসেনি, গপাক গপ খেয়েছে শুধু। বাড়িতে পৌঁছে মা ফোন করে জানিয়েছিল, তবে রিমি আর ফোন দেয়নি। যদিও রনি রিমির ফোনের অপেক্ষা করছিল, তবে কিছুটা আশাহত হয়ে রাতে শোয়ার সময় নিজেই রিমির নতুন নাম্বারে ফোন দেয়। সাথে সাথে ফোন রিসিভ হয়। শুনুন না, আমি দুঃখিত, আমি কল কিভাবে দেয় ভুলে গিয়েছিলাম, কাউকে জিজ্ঞেস করতেও লজ্জা পাচ্ছিলাম, তাই ফোন দিতে পারিনি। আপনি রাগ করেছেন? রনি নিঃশব্দে হাসে। ফোন নিয়ে বউয়ের এমন আনারি কাজে সে বেশ মজা পেল। রিমির কথার উত্তর না দিয়ে উল্টো বলে, কি করছো এখন? শুয়ে আছি। আপনারা রাতে খেয়েছেন? রাতে রান্না করতে পেরেছেন? হালিমা খালাকেও তো ছুটি দিয়ে দিলেন, কি খেয়েছেন আপনারা? পরপর এত প্রশ্নে রনি ফুস করে নিঃশ্বাস ফেলে। তারপর তার রান্নার কাহিনী সংক্ষেপে জানায়। রিমি বেশ হাসে এমন কাণ্ডে। জানতাম আপনি পারবেন না, উল্টো বাবাকেও এসব খাওয়ালেন। কে জানতো আমার রান্নার এমন অবনতি হবে। বাদ দাও এসব। কেমন লাগছে বাড়িতে? মোটামুটি ভালোই। কেউ কিছু বলেছে তোমায়? তেমন কিছু না, পারিবারিক সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। বলেছি চাচার সাথে থাকতাম, এসব টুকটাক কথাই, বাড়তি কিছুই বলেনি। সবাইকে কেমন লাগলো? বেশ ভালোই লাগছে আমার, সবাই ভালো। তবে আপনি থাকলে আরো বেশি ভালো লাগতো। কেন? আমি থাকলে কেমন ভালো হতো? আপনি নিজেই সব সামলে নিতেন, আমাকে কিছুই বলতে হতো না। আমি শুধু চুপচাপ বসে বসে দেখতাম। রনি মৃদু হাসে, পরক্ষণে বলে, থাকছো কোথায়, কার সাথে? আমাকে আপনার কাজিনদের সাথে থাকতে বলা হয়েছিল, মেহু সেখানেই আছে। কিন্তু আমাকে আম্মু সাথে নিয়ে এসেছে, এখন আম্মুর সাথে আছি, এখানেই ভালো লাগছে। আম্মু পাশেই ঘুমাচ্ছে। রনিও আজ বাবার সাথে থাকছে। রাতে খাবারের পর বাবার সাথে টুকটাক কথা বলতে বলতে বাবার রুমে এসেছিল। তারপর খালি বাসা দেখে আর আলাদা রুমে যায়নি, বাবার সাথেই শুয়ে পড়েছে। আজ অনেকদিন পর বাবার সাথে থাকছে সে, তারও বেশ ভালো লাগছে। বাবাও ঘুমিয়ে গেছে ইতোমধ্যে। তারপরেই সে রিমিকে ফোন দিল। রিমির সাথে আরো কিছুক্ষণ কথা বলে রনি। রিমি নিজেই বেশি কথা বলেছে। বেশিরভাগ কথাই ছিল তাদের পরিবার নিয়ে, কে কি বললো, কেমন ব্যবহার করলো, জায়গা কেমন, এসবই। রিমির কথাতে তার খুশির দিকটা স্পষ্ট ধরা পড়ছে। রনি ফোন কানে নিয়ে চুপচাপ রিমির কথা শুনছে। খুব শান্তি অনুভব হচ্ছে তার। এই মুহূর্তে এসে তার নিজের ওপর অনেক গর্ববোধ হচ্ছে। অবশেষে সে পেরেছে রিমিকে একটা সুন্দর সুখী জীবন উপহার দিতে। 2 দিন পরে আমার বিয়ে, সাজিদ ভাই। কি মস্করা করছো আমার সাথে? আপনার সাথে কি আমার মস্করা সম্পর্ক? সত্যি আমার বিয়ে। তবে রনি আমায় জানালো না কেন? আমি কিন্তু তোমার ভাইকে মেরে ফেলবো মেহের। আজব, আমার ভাইয়া কি করলো? আমাকে ঠকিয়েছে। দাঁড়াও, আমি আসছি, তোমার বিয়েটা করাচ্ছি আমি। আমার ডানা বেড়ে গেছে প্রচুর। কলেজে ছেলেদের সাথে কথা বলো, আবার এখন বিয়েও করতে চলে গেলে? তোমার ডানা ছাঁটাই করতে হবে, বুঝেছি। বলেই খট করে ফোনটা কেটে দেয়। মেহের তো হতবম্ব হয়ে বসে থাকে। কি হলো এটা? তার বিয়ে শুনে সাজিদ ভাই এমন রেগে গেল কেন? তবে কি সত্যি এর পেছনে কোনো কাহিনী আছে? মেহেরকে ফোন হাতে এভাবে বসে থাকতে দেখে তার সাদিকা নামের কাজিনটা বলে, দেখেছিস, আমি আগেই বলেছিলাম তোর ভাইয়ের এই বন্ধুর মতলব ভালো না। নয়তো তুই বয়সে কত ছোট, এত পীড়িতের আলাপ করতে যাবে কেন তোর সাথে?
তেমন কিছু না আপু, এমনি সাধারণ কথাই তো হয়েছে আমাদের এতদিন। আমার তো উল্টাপাল্টা কিছুই মনে হয়নি আগে। হবে কিভাবে? তুই তো একটা গাধি মেয়ে, ছেলেদের নজরের বিষয়টাও বুঝিস না এখনো। একটা ছেলের কথার টোনেই বোঝা যায় কার মনে কি আছে। আমি নিশ্চিত এই ছেলে হয় তোকে পছন্দ করে, নয়তো তোকে কোনো ফাঁদে ফেলতে চাচ্ছে। পছন্দ করে শুনে হঠাৎই মেহেরের গাল দুটো গরম হয়ে যায়। অজান্তেই লজ্জার এসে ভিড় করে। সাজিদ ভাই কি তবে সত্যি তাকে পছন্দ করে? তাই বুঝি তার ফেক বিয়ের কথা শুনে এভাবে রেগে গেল? কিন্তু সাদিকা আপু যে বলল ফাঁদে ফেলা, সেটা তো ঠিক না। সাজিদ রনি ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের বোনকে কেন ফাঁদে ফেলতে যাবে? সাদিকা আপুর কথা সব গুলিয়ে যাচ্ছে এখন। আসল কাহিনী একদমই বোধগম্য হচ্ছে না। নেহাত সাদিকা আপু ফোনে সাজিদের আইডি দেখে কথা বলতে বলল। এখন আরো তালগোল পাকিয়ে গেল সব। গ্রামে গিয়ে প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল। নিয়মিত রনির সাথে ফোনে কথা বলা, এখানে সবার সাথে গল্প করা, ঘোরাঘুরি, সবকিছুতেই আনন্দ ছিল। তবে হঠাৎ করেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় সে রিমির জীবনে হানা দেয়। রিমি আতঙ্কিত হয়ে যায়। এই মুহূর্তে কি করা উচিত তার কাজিনরা সবাই মিলে গ্রামের একটা খোলা জায়গায় এসে জড়ো হয়েছে। এখানে বেশ পুরনো একটা বড়ই গাছ আছে। গ্রামের প্রায় সকল বাচ্চা এখান থেকে বড়ই পেড়ে খায়। এই বড়ই গাছের মালিক গাছটা নিজের নামে দাবি করলেও সঠিক কোনো প্রমাণ নেই। তাই গ্রামের কেউই ওনার কথাকে পাত্তা দেয় না। কারণ গাছটা কারো নামে করে দেওয়ার আগেই গাছের মালিক পরলোক গমন করেছে। সেই হিসাবে এখন এলাকার সবাই এই গাছের ওপর কর্তৃত্ব ফলায়। মূলত এই গাছের বড়ই অনেক সুস্বাদু। কলম করা গাছটাতে এক পাশে মিষ্টি বড়ই, অপর পাশে টক বড়ইয়ের সমাহার রয়েছে। এই বড়ই গাছটার নিচে আজ সবাই জড়ো হয়েছে। উদ্দেশ্য বড়ই পেরে ভর্তা করে এনজয় করে খাবে তারা। রনির পরিবারের একটা ভালো দিক হচ্ছে রিমিকে তারা বাড়ির বউ হিসেবে ততটা পাত্তা দেয়নি অন্যান্য ছেলে মেয়েদের সাথে। তাই রিমি স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করতে পারছে। শাশুড়ি মায়ের অনুমতি পাওয়ায় রিমিও বেশ খুশি বোধ করছে। বড়ই গাছের নিচে ছেলে মেয়েদের একত্রিত হতে দেখে এলাকার আরো ছেলে মেয়ে জড়ো হয়েছে। সব ঠিকঠাকই ছিল, বেশ আনন্দও করছে। রিমিও খুব খুশি হয়ে বড়ই খাচ্ছিল। এরই মাঝে একজনের দিকে রিমির চোখ পড়তে রিমি আটকে ওঠে। এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ভিডিও শেষে দেওয়া হয়েছে, দেখে আসতে পারেন। সবাই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।